তো আমরা এই জায়গায় ফাইল লিস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ফাইল লিস্টে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফাইল কপি করা আছে বা পেস্ট করা আছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ফাইল আমি যেগুলো ইউজ করছি এই জায়গায় দেখা যায়। কারণ আমি একটা নিউ ফাইল, আগে আমরা ওয়ার্ডে ঢোকার পরে একটা নিউ ফাইল ক্রিয়েট করব, তাই না? ধরেন আমার ওয়ার্ড নাই, তো আমি তখন কিভাবে আসতে পারি? ধরেন আমার ওয়ার্ড নাই, তখন আমরা সার্চ বারে গিয়ে আলটিমেটলি ওয়ার্ড লিখলেই আমাদের ওয়ার্ড চলে আসে। আই হোপ আমরা সবাই দেখতে পাচ্ছেন। তো সার্চ বারে গিয়ে ওয়ার্ডের উপর ক্লিক করলেই ওয়ার্ড চলে আসবে। সবার প্রথমে এই ইন্টারফেস আমরা দেখতে পাবো, সেখানে লেখা আছে ব্ল্যাঙ্ক পেজ এবং অন্যান্য অ্যাক্সেসরিজ লেখা আছে। তো আমরা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আলটিমেটলি শুরু করব। সবাই যখন আমরা ফ্রন্ট পেজ শুরু করব তখন আমাদের প্রথম পেজটা আলটিমেটলি আমাদের সেম একদম এরকমই আসবে। তো ফাইল আমাদের হচ্ছে মূল প্রথম পেজের আমাদের ইন্টারফেসের আমাদের প্রথম অ্যাক্সেসরিজ ফাইল, যেখানে আমরা থেকে সেভ, সেভ অ্যাজ, সেভ ডেটা বক্স, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট ইত্যাদি 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 যেগুলো আছে সেগুলো আমরা কাজ করতে পারি। তো আমাদের ফাইলটারে পরবর্তীতে কাজ করব। আমরা টোটালি আগে হোম পেজ সম্পর্কে কাজ করব, যেখানে আমরা কি রকম কাজ করব? আলটিমেটলি আমরা এরকম একটা পেজ ক্রিয়েট করব, কারণ আমাদের সবারই যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছি বা নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছি, সব ফ্যাকাল্টিতেই আমাদের ল্যাব রিপোর্ট জমা দিতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। তো আমাদের সবারই কভার পেজ দরকার হয়, যেখানে আমরা আলটিমেটলি বাইরে থেকে কভার পেজ কপি করে সিম্পল একটা কভার পেজ দিয়ে দেই। বাট আমরা যদি নিজেরা পারি, তাহলে আলটিমেটলি আমরা নিজেরাই কভার পেজটা তৈরি করতে সক্ষম হব। তো এই জায়গাতে আমরা কি করব? আমরা টোটাল যেই কভার পেজটা তৈরি করা সক্ষম এবং যেটা তৈরি করতে যায় সেটা আমরা করব। তো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে শুরু করছিলাম, তো আমরা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে শুরু করি। যেমন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্ট রিবন বার। এটা আমাদের ফন্ট রিবন বার বলা হয়, যেখানে বিভিন্ন ধরনের ফন্ট দেখা যায়। ধরেন আমি লিখি, যেমন আমরা লিখতে পারি, ধরেন ধরেন আমি লিখছি পাবনা ইউনিভার্সিটি। ধরে নিলাম আমরা লিখছি পাবনা ইউনিভার্সিটি। আমরা সবাই দেখতে পাচ্ছি, মেবি আমার লেখা কি দেখা যায়? জি ভাই, দেখতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমাদের পাবনা ইউনিভার্সিটিরে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার ক্ষেত্রে আমরা ধরি সিলেক্ট করলাম, আমরা এখন যে কোনো ধরনের ফন্ট স্টাইল ইউজ করতে পারি। এটা আমাদের ফন্ট ট্যাগ বলা হয়। এই প্রসেসিং এ আমরা ফন্ট স্টাইল ইউজ করতে পারি। যেমন টাইমস এবং রোড যদি আমরা ইউজ করি, তাহলে আলটিমেটলি আমরা এই ধরনের ফন্ট পাবো। এটা আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয় যে আপনি কি ফন্ট ইউজ করবেন, কিরকম ফন্ট ইউজ করবেন, তার উপর ডিপেন্ড করে আমরা দেখতে পারি আলটিমেটলি। একদম ইন টোটাল আপনার বেসিকের উপর ডিপেন্ড করে এটা তৈরি হয়। একদম আপনি যেটা, এটা আপনার যেমন ভালো লাগে আলটিমেটলি সেই উপর ডিপেন্ড করে আপনি একটু ফন্টটা ইউজ করবেন। এখন আমরা এই জায়গায় তার পাশে ফন্ট সাইজ দেখতে পাচ্ছি। ফন্ট সাইজ কেমন আছে? 32 আছে, 32 আমরা যেটারে বলতেছি। আমরা ফন্ট সাইজ ইচ্ছা মতো বাড়াইতেও পারি, ইচ্ছা মতো কমাইতেও পারি। যতটুকু কমাবো আমরা আলটিমেটলি ফন্ট সাইজ কমবে, যতটুকু বাড়াবো আলটিমেটলি আমরা ফন্ট সাইজ বাড়বে। আমরা ধরে নিলাম অ্যাজ ইউজুয়াল 24 রাখলাম। এখন আমরা সবাই জানি কিছু কিছু শর্টকাট কি আছে যেগুলো ওয়ার্ডকে আরো স্মুথ করে। যেমন কন্ট্রোল এ তে অল সিলেক্ট, কন্ট্রোল বি তে বোল্ড, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ডি তে ফাইন্ড, কন্ট্রোল ই তে অ্যালাইনমেন্ট। আলটিমেটলি জানি না, পরবর্তীতে ইনশাল্লাহ এটা আমরা প্রোভাইড করে দিব শর্টকাট কি যেগুলো। তো আমাদের এই জায়গায় একটা সিম্বল দেখা যাচ্ছে যেখানে লেখা আছে বি, তাই না? সবাই মেবি দেখতে পাচ্ছেন, আমার কাছে কি দেখা যায়? দেখেন এখানে একটা সিম্বল আছে, লেখা আছে বি, তাই না? জি ভাই, দেখা যায়। জি ভাইয়া। জি ভাই, দেখতে পারতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন এই বিটা আলটিমেটলি বোল্ড বোঝায়। একটা অক্ষরকে আমরা যদি বোল্ড করতে চাই, সেই অক্ষরটারে বোল্ড করার জন্য দেখেন আলটিমেটলি অক্ষরটা কিন্তু বোল্ড করা নাই, এই অক্ষরটা বোল্ড করা নাই। বাট আমি যদি অক্ষরটা বোল্ড করতে চাই, তাহলে অক্ষরটা বোল্ড করব। দেখেন আলটিমেটলি অক্ষরটা কিন্তু মোটা হয়ে গেল, তাই না? অক্ষরটারে বোল্ড করলাম। আমি ধরেন টোটালটারই বোল্ড করব, তখন টোটালটারে সিলেক্ট করব এবং বোল্ডে ক্লিক করব, তাহলে আলটিমেটলি টোটাল অক্ষরটাই আমাদের বোল্ড হয়ে যাবে। এবং এর পাশেই আমরা একটা আয়ের মতো বাঁকা দেখতেছি, এরা আমরা ইটালিক বলি। ইটালিক করলে আলটিমেটলি লেখাটা বাঁকা হয়ে যাবে। ইটালিক করার সাথে সাথে লেখাটা আলটিমেটলি বাঁকা হয়ে যাবে। বাট একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? যেইটাই ক্লিক করতেছি আলটিমেটলি সেই সিম্বলটা বোল্ড আকারে হয়ে যাচ্ছে, কারণ আমাদের বোল্ডটা সিলেক্ট করা আছে। এবং এর পাশে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে আমরা আন্ডারলাইন বলি। আমরা আন্ডারলাইন দেখি, এই যে আমরা আন্ডারলাইন বলি। তো আলটিমেটলি এই টোটাল আমাদের করা আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, যেটাতে আমরা একদম সিরিজে লাগা সাজানো আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আই হোপ এইটুকু বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। জি ভাইয়া। ঠিক আছে। জি ভাই, জি ভাই। বুঝতে পারছি।
আচ্ছা, এখন এই জায়গাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখেন, এই জায়গায় লেখা আছে স্ট্রাইক থ্রো। আমরা বোর্ডে অনেক সময় কোনো কিছু লেখার পরে কেটে দিই অক্ষরটা, তাই না? তো আমরা যদি স্ট্রাইক থ্রো ইউজ করি, আলটিমেটলি কি যেন ওয়ার্ড প্রসেসিং এও আমাদের এই জিনিসটা কাজে যায়। যেমন দেখেন, এই জিনিসটা যদি অক্ষরটা কাটতে চাই, তাহলে আমরা কি করব? স্ট্রাইক থ্রো ইউজ করব। যেমন আমি পাবনাকে কেটে দিলাম, এটারে স্ট্রাইক থ্রো করলাম। স্ট্রাইক থ্রো করা মানে হচ্ছে, থ্রো বলতে নিক্ষেপ করা বোঝায়, স্ট্রাইক থ্রো বলে একটা অক্ষরকে মাঝ বরাবর নিক্ষেপ করা বোঝায়। হ্যাঁ, তো আমাদের এটা স্ট্রাইক থ্রো ইউজ করলাম। এটারে আরেকটা ফন্ট ইউজ করা যায়, ডাবল স্ট্রাইক থ্রো বলে আমাদের একটা অপশন আছে। দেখেন, এই ফন্টেরই পাশে একটা আমাদের বিলো আইকন আছে। দেখেন, আমাদের বিলো রিবন বার আছে। এখানে আরো ফন্টের কিছু বিষয়বস্তু আছে, যেমন আমরা একটু দেখি। দেখেন, বিলো আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা ফন্ট, আমাদের ইন্টারফেস তৈরি হয়েছে, তাই না? আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি আরেকটা। দেখা যায় কি আমার ইন্টারফেসটা? আরেকটা পেজ ক্রিয়েট হয়েছে। জি ভাই দেখতে পারতেছি। যেখানে যেখানে লেখা আছে, দেখেন, এখানে লেখা আছে ডাবল স্ট্রাইক থ্রো, দেখছেন? এখানে লেখা ছিল সিঙ্গেল স্ট্রাইক থ্রো, আর এখানে লেখা আছে দেখেন ডাবল স্ট্রাইক থ্রো, তাই না? তো আমরা যদি ডাবল স্ট্রাইক থ্রোর উপর ক্লিক করে, আলটিমেটলি লেখাটা দুইবার কেটে যাবে। দেখেন, আলটিমেটলি লেখাটা দুইবার কাটছে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে। ওকে, আচ্ছা। তো যেটা বলতে চাইছিলাম, ধরেন আমার স্ট্রাইক থ্রো দিয়েছি, হ্যাঁ। এখন স্ট্রাইক থ্রো তো মুছে, অনেক সময় আমাদের ভুলও হইতে পারে, মুছে দিতে হবে। তখন আমরা কি করব? এই ডাবল স্ট্রাইক থ্রো রে মুছতে হলে আমাদের স্ট্রাইক থ্রো দিয়েই মুছতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই স্ট্রাইক থ্রো দিয়ে মুছতে হবে। এখন আমরা পাবনা ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছি, আমরা অনেকে প্রাইভেট পড়াই। প্রাইভেট পড়াইতে গেলে অনেক সময় ইকুয়েশনের দরকার হয়, যেখানে আমরা ইকুয়েশন ইউজ করি। যেমন এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এরকম অনেক ধরনের ইকুয়েশন ইউজ করি, তাই না? তো ইকুয়েশন ইউজ করতে গেলে আমাদের সুপারস্ক্রিপ্ট লাগে এবং সাবস্ক্রিপ্ট লাগে। যখন ধরেন আমরা লিখি H2SO4, দেখেন আমরা লিখলাম H2SO4। তো আমরা দেখেন H2SO4 লিখছি। আলটিমেটলি আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যদি ইউজ করি, দেখেন এখানে লেখা আছে সুপারস্ক্রিপ্ট, দেখছেন? অক্ষরে নিচে আসে, তাই না? সুপারস্ক্রিপ্ট বলতে কি বোঝায় আমরা জানি না। অক্ষরে, কোনো একটা অক্ষরে যদি নিচে আসে তাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলি, সরি সাবস্ক্রিপ্ট বলি, এবং কোনো একটা অক্ষরে যদি উপরে যায় তাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলি। তো ধরেন আমি এই টু কে সাবস্ক্রিপ্ট করতে যাচ্ছি, তাহলে কি করব? আমি টু কে সিলেক্ট করব এবং সাবস্ক্রিপ্টে অটোমেটিক ক্লিক করব, তাহলে দেখেন আমরা H2 তে নিয়ে আসতে পারছি। কথা কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা SO4 কেও যদি সাবস্ক্রিপ্ট করতে চাই, তাহলে আমরা কি করব? এই সাবস্ক্রিপ্টের উপর ক্লিক করব এবং SO4 আমাদের ক্রিয়েট হয়ে যাবে। কথা কি বুঝে গেছে? জি ভাই। এবং আমরা দেখেন, আমাদের একটা বহুল প্রচলিত ইকুয়েশন আছে, a প্লাস বি হোল স্কয়ার আমরা বলে থাকি, তাই না? বাট আমার দেখেন, আলটিমেটলি এটা কিন্তু স্কোয়ার হয় না, এটা কিন্তু আলটিমেটলি একটু গুণ আকারে আছে। তো আমরা যদি এটারে স্কোয়ার আকারে পেতে চাই, তাহলে সুপার স্ক্রিপ্ট, সুপার মানে কোনো কিছুর উপরে করা। তো আমরা এই জায়গায় কি ইউজ করতে পারি? সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারি। যেমন ধরেন, এটা একটা সুপার স্ক্রিপ্ট ইউজ করার সাথে সাথে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার হিসাবে আসলো জিনিসটা। বুঝছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস বলে দিতে পারি। দেখেন, আমাদের আন্ডারলাইনের অনেকগুলো ফরম্যাট আছে, বুঝছেন? যে আমি ডট ডট দিব, না প্যারালাল দিব, না লাইন দিব। তো আপনার আপনার ইচ্ছা মতো যেটা ইউজ করতে পারেন, বাট অফিসিয়ালি আমরা একদম সরাসরি লাইন ইউজ করি। লাইনের আবার অনেকগুলো ভাগ আছে, ইনশাল্লাহ যদি পরবর্তীতে কোনোদিন ক্লাস নেওয়ার সুযোগ হয় আমরা সেই দিন দেখাবো। এখানে অনেকগুলো পোর্শন আছে, তো আমরা সেই পোর্শন গুলো দেখবো ইনশাল্লাহ পরবর্তীতে। এরপরে সেক্টরে দেখেন, আমাদের এই জায়গা লেখা আছে সেন্টেন্স ওয়াইজ, সিকোয়েন্স ওয়াইজ, আপার কেস, লোয়ার কেস, এইগুলো আমাদের লেখা আছে। তার থেকে আমরা একটা জিনিস দেখি যে আমাদের ওয়ার্ড গুলো কিভাবে সাজানো যায়, বা কি ফরম্যাটে আমরা সাজাইতে পারি, শ্যাডো কিরকম দিতে পারি, নাম্বারিং কিরকম দিতে পারি। ধরেন আমার এটা কালো লেখা পছন্দ হচ্ছে না, তো আমি লেখারে কি করব? লেখারে পরিবর্তন করব, যেটা আমরা ফন্ট কালার বলি, বুঝছেন? তো ধরেন আমার ব্ল্যাক আছে, ফন্ট কালারে আমি সবুজ করে দিলাম, যেহেতু আমাদের সলভাইগেন সবুজের বাহক। তো আমরা এটারে সবুজ করে দিলাম। সবুজ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার লেখাটা সবুজ হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন?
জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। এখন আলটিমেটলি আমার লেখাটা সবুজ হয়েছে, বাট আমি চাচ্ছি টেক্সটকে হাইলাইট করতে। আমরা অনেক সময় বইতে দাগাই, তো আমরা ওয়ার্ড প্রসেসিং এও সেম ভাবে আমরা দাগাইতে পারি, যে এখানে আমরা টেক্সট হাইলাইটিং বলি। দেখেন এই ফন্ট কালারের পাশে আমরা টেক্সট হাইলাইট কালার দেখতে পাচ্ছি। দেখেন আমরা যদি টেক্সট হাইলাইট কালার দিই, আলটিমেটলি আমি যেই টেক্সটটা সিলেক্ট করছি সেই টেক্সটটা হাইলাইটিং কালারে চলে যাবে। এটাতে আমরা টেক্সট হাইলাইটিং কালার বলি। যেমন এখানে অনেক শ্যাডো আছে, আপনি যেটা ইচ্ছা সেটা শ্যাডো ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু সলভাইগিনের বাহক সবুজ শ্যাডো, তো আমরা সবুজ শ্যাডো। এখন দেখেন আলটিমেটলি জিনিসটা করছি, বাট ভালো দেখা যাচ্ছে না। এটা আমরা কি করব, আমাদের পিছন ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিব। আলটিমেটলি কি চেঞ্জ করব, একদম ফন্টের কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট দিব। দেখেন আলটিমেটলি অনেক সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আমরা আলটিমেটলি এইদিকে আস্তে আস্তে আগা যাচ্ছি। দেখেন আমাদের এই যে এটা একটা ফন্ট ছিল, যেখানে ব্যাকগ্রাউন্ড আমাদের ছিল সবুজ কালার এবং সলভার গ্রিন লেখা রয়েছে, এটা আমাদের সাদা কালার। দেখেন আমাদের এটার সাথে আমাদের যে লাস্ট ফরম্যাটটা করছে এটা কিন্তু একদম হুবহু মিল হয়েছে, তাই না? জি ভাই। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চেষ্টা করছি। এখন আমরা প্যারাগ্রাফের একটু পোর্শনে আসি। দেখেন এই জায়গা প্যারাগ্রাফের একটা পোর্শন আছে, আমরা লেআউট দেখতে পাচ্ছি, এইটা আমাদের প্যারাগ্রাফ পোর্শন বলা হয়। এই জায়গায় অনেকগুলো ফাংশনালিটি আছে, যেমন আমরা প্যারাগ্রাফের পোর্শনটা একটু দেখি, অনেকগুলো ফাংশন আছে। দেখেন আমরা যদি কোনো ধরনের সংখ্যা বা প্রতীক ইউজ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? ধরেন আমি একটা হচ্ছে সিম্বল ইউজ করব, ধরেন বুলেট সিম্বল ইউজ করি বা যেই সিম্বল ইউজ করি, ধরেন একটা সিম্বল ইউজ করলাম। এখন আমি লিখলাম ধরেন ক্লাস 12 লিখলাম। আমি যদি ইন্টার টিপ দেই, তাহলে আলটিমেটলি অটোমেটিক সিরিয়াল ওয়াইজ আসবে। বুঝতে পারছেন? অটোমেটিক সিরিয়াল ওয়াইজ, আমার নতুন করে কিছু করতে হবে না। যখন আমরা প্যারাগ্রাফে আলটিমেটলি রিসেন্টলি বুলেট ইউজ করি বা যাই ইউজ করি, আলটিমেটলি আমরা যেটা ইউজ করি ইন্টার টিপ দেওয়ার সাথে সাথে আমাদের এই জিনিসটা পরিবর্তন হবে। যেমন ধরেন আমরা একটা লিখি ক্লাস 11 দেই, এখানে ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের পরিবর্তন হচ্ছে। এটাতে আমরা পরিবর্তন করতে পারি কেমন, দেখেন আমরা সিরিয়াল ওয়াইজ দেই, যেমন 1 2 3 4 দিতে পারি। দেখেন অটোমেটিক 1 2 3 4 আসছে। কারণ আমি একটা দিলাম 5, এর পরবর্তীতে যদি দেই 6 দিলাম, 7 দিলাম। আমরা ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু নাম্বারিং লিখতে হচ্ছে না। এটা একটা টোটালি নাম্বারিং প্রসেসিং সিস্টেম, যেখানে সিলেক্ট করার মাধ্যমে আমরা যে কোনো ধরনের নাম্বারিং দিতে পারি। যেমন ধরুন রোমান সংখ্যা দিলাম, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের রোমান সংখ্যা চলে আসছে। এটা আমাদের রোমান সংখ্যা। যেমন ধরেন আমরা কোশ্চেন করতে গেলে আমরা অটো কোশ্চেন করি, আমাদের তো এত লেখা পসিবল হয়ে ওঠে না যে 1 2 3 আমরা লিখতে পারি। কারণ আমরা এটা অন্য জায়গায় লিখি, ধরেন 1 ইন্টার দিলাম, বাট আমার কিন্তু কোনো সংখ্যা আসলো না। দেখেন আমি কিন্তু 1 লিখছি, ইন্টার দিছি, কোনো কিন্তু সংখ্যা আসে নাই। তো আমার ধরেন আমি একটা কোনো কিছু লিখতে গেছি, সিরিয়াল ওয়াইজ একজনের নাম লেখা শুরু করছি, 100 জন আছে। তো আমি তো এরকম লিখতে পারি না যে 1 2 3 এরকম না লিখে আমি একটা হচ্ছে নাম্বারিং সিস্টেমে যাব। নাম্বারিং সিস্টেমে গিয়ে এবিসিডি নেই আর 1 থেকে 100 পর্যন্ত নেই, যেটাই নেই আমি যদি নাম্বারিং সিস্টেমের অন্তর্ভুক্ত হই, দেখেন আমার ইন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমার পরবর্তী সংখ্যা কাউন্টে চলে যাচ্ছে। কথা কি বুঝছেন? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এখন তিনটা অনেক সুন্দর তিনটা জিনিস আমাদের প্রয়োজন হয়। দেখেন আমরা একটা জিনিস বোঝাই, দেখেন এই লেখাগুলো আলটিমেটলি দেখেন এই দিকেও ইকুয়াল, এই দিকেও ইকুয়াল, তাই না? কোনো কি এদিকে বের হয়ে গেছে বা এদিকে বের হয়ে গেছে এমন আছে? না ভাই। না ভাইয়া। তো আলটিমেটলি এই জায়গায় তিনটা ঘটনা ঘটছে, বুঝছেন? আমরা এই পোর্শন সম্পর্কে ধারণা নিচ্ছি এখন। দেখেন এই জায়গা লেখা আছে, এই জায়গা লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমরা যদি এই অক্ষরটারে সিলেক্ট করি এবং এই পোর্শনে নিয়ে আসি, দেখেন লেখা আছে অ্যালাইন লেফট, তাই লেখা আছে না? দেখা যায়? জি ভাই। যখনই আমরা অ্যালাইন লেফট এর উপর ক্লিক করব, তখন আলটিমেটলি আপনারা দেখতে পাবেন লেফট অ্যালাইনমেন্ট গুলো একদম লেফট বরাবর হয়ে যাবে। দেখেন আমার এই পাশের লেখা আমরা প্রথমে যখন দেখছিলাম, দেখেন এই পাশেও ইকুয়াল দেখছিলাম না? হ্যাঁ ভাই। এখন দেখেন আমরা আলটিমেটলি এই পাশে ইকুয়াল পাইছি, কারণ আমরা কাজ করছি লেফট অ্যালাইনমেন্ট সম্পর্কে। ঠিক তেমনি যদি আমরা রাইট অ্যালাইনমেন্ট সম্পর্কে কাজ করি,
তাহলে দেখবেন আমরা যদি এটা সিলেক্ট করি এবং রাইট অ্যালাইনমেন্ট সম্পর্কে কাজ করি, দেখেন রাইট কিন্তু আমার ইকুয়াল হয়েছে, বাট এখন লেফট সরে গেছে। বুঝতে পারছেন কি আমার কথাটা? জি ভাই বুঝতে পারছি। এবং জি ভাইয়া। এবং দেখেন আমরা অনেক সময় জিনিসগুলো সেন্টারাইজ করতে চাই, যে একটা একটা পেপার নিয়েছি আমি, এই পেপারে সেন্টারাইজ করতে চাই আমরা অনেক সময়। তাহলে কি করব, দেখেন এই আমার মাঝের যেটা আছে সেন্টার, এটারে আমরা সেন্টারাইজ করি। দেখেন এখন আলটিমেটলি একদম সেন্টার বরাবর আছে, বুঝছেন? আমার পেজের একদম সেন্টার বরাবর অক্ষরটা আছে। কথা কি বোঝা গেছে? একদম সেন্টার বরাবর আছে জিনিসটা। এবং আমরা প্রথমে যেমন লেখাটা দেখছিলাম, এটারে বলা হয়, দেখেন আমরা একদম প্রথমে যেটা বলছিলাম এটারে বলা হয় জাস্টিফাই, কন্ট্রোল জেড। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই যে প্রথমেই বলে নিলাম আপনাদের যে শর্টকাট কি ইউজ করতে হয়। কন্ট্রোল এ তে অল সিলেক্ট, এ থ্রু জেড সবগুলারই শর্টকাট কি আছে, যেগুলো ইউজ করলে আলটিমেটলি ওয়ার্ডকে অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করা যায়। তো এই জায়গাতে আমরা কি করতে পারি, দেখেন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল জে তে জাস্টিফাই লেখা আছে। দেখেন ভালো করে যদি খেয়াল করেন, ছোট ছোট অক্ষরে লেখা আছে কন্ট্রোল জে, কন্ট্রোল প্লাস জে লেখা আছে না? দেখেন তো, দেখা যায় না? আই হোপ দেখা যাচ্ছে। জি ভাই দেখা যায়। হ্যাঁ দেখেন, কন্ট্রোল প্লাস জে যদি আমরা টিপ দেই, আলটিমেটলি আমরা কি দেখতে পাবো, এইটারে জাস্টিফাই হয়ে যাবে। দেখেন আগে আমার যেমন লেখা ছিল দুই পাশে উভয় পাশে সমান দেখা যাচ্ছে, তাই না? জি ভাই দেখা জি যায়। ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আলটিমেটলি দেখেন প্যারাগ্রাফের মধ্যেও আবার কিছু অক্ষর আছে, অ্যালাইনমেন্ট আছে। আমরা দেখেন এইগুলো স্পেস যদি আমাদের মনে হয় অনেক বড় স্পেস আছে, তাহলে স্পেস কমানো যায়। কোথায় যায় কমানো যায়? দেখেন প্যারাগ্রাফে যাব আমরা, প্যারাগ্রাফে গিয়ে দেখেন অ্যাট লিস্ট লাইন স্পেসিং লেখা আছে, দেখছেন না? লাইন স্পেসিং লেখা রয়েছে। জি ভাই এই দেখা যায়। লাইন স্পেসিং দেখেন 1.15 লেখা আছে, দেখছেন? এটারে যদি আমরা আলটিমেটলি 1 করে দেই, সাপোজ ধরেন 1 করে দিলাম এবং ওকে টিপ দিলাম, দেখেন আমাদের লাইন স্পেসটা কিছুটা কমে গেল না? ধরেন আমার একটা পেজে ওয়ার্ডটা আটতিছে না, তখন আমরা কি করতে পারি, লাইন স্পেসিং করে ওই লাইনটারে কমাই দিতে পারি। আলটিমেটলি এটা লেআউট থেকেও করা যায়। এই যে আমাদের স্পেসিং আছে, এই জায়গা থেকে আমরা কমাই নিতে পারি। যেমন ধরেন শূন্য আছে, অটো করে দেওয়া যায়, বুঝছেন? এখান থেকেও প্যারাগ্রাফের অপশন করা যায়, এখান থেকে আমাদের লাইন স্পেসিং করা পসিবল। এটা নিয়ে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা এই টোটাল টেক্সটারে আমরা হাইলাইট করতে চাচ্ছি, তাই না? এখান থেকে আমরা টোটাল টেক্সটারে হাইলাইট করতে পারি, বুঝতে পারছেন? একদম দেখেন টোটাল টেক্সটারে হাইলাইট করলাম, যে পোর্শনটা লিখছিলাম আমরা এই টোটাল টেক্সটারে হাইলাইট করলাম। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এই টোটাল চারপাশে একটা একটা আমাদের চারকোনাসি একটা স্টার স্টার দেখা যাচ্ছে। একটু বড় করলে মেবি বোঝা যাবে। দেখেন আমাদের এই পেজটার চারপাশে স্টার স্টার দেখা যাচ্ছে না? জি ভাই। আচ্ছা, এই স্টার স্টার দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের বর্ডার এন্ড শেডিং এ যাইতে হবে। দেখেন লেখা আছে বর্ডার এন্ড শেডিং, দেখছেন? এই বর্ডার হ্যাঁ এন্ড ভাই। শেডিং এ যাওয়ার পরে আমরা দেখেন কালার লেখা আছে, কালার, এবং কালার কে না করে আমরা হোয়াইট, দেখেন পেজ বর্ডার লেখা রয়েছে, এইটা যদি আমরা বর্ডার করি, আলটিমেটলি যতটুকু আমাদের বর্ডার মানে লিখছি ততটুকু আলটিমেটলি বর্ডার ক্রিয়েট হবে। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে দেখেন আলটিমেটলি এটার উপর আমাদের বর্ডার ক্রিয়েট হয়েছে। বাট আমি চাচ্ছি না, আমি টোটাল পেজটাই আলটিমেটলি বর্ডার করব। তাইলে আমরা তখন কি করব, তখন প্যারাগ্রাফে যাব, সরি, তখন হচ্ছে বর্ডার এন্ড শেডিং এ যাব। বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর পেজ বর্ডার নামের একটা লেখা রয়েছে অপশন, দেখছেন? পেজ বর্ডার লেখা আছে। এই পেজ বর্ডার থেকে আলটিমেটলি দেখেন আমরা এই জায়গার থেকে আর্ট এ যাব। আর্ট এ যাওয়ার পর দেখেন আমরা এই জায়গা দেখতে পাচ্ছি, আমরা ধরেন স্টার নিব বা যাই নেই, আলটিমেটলি আমরা স্টারই নেই। স্টার নেওয়ার পর দেখেন এই জায়গা ওয়াইড স্পেসিং, আচ্ছা স্টার নিয়ে ধরেন আমি ইন্টার দিয়ে দিলাম, বাট দেখেন আমার অনেক বড় বড় দেখা যাচ্ছে না এই জায়গা স্টার গুলা, অনেক বড় বড়। হ্যাঁ ভাই। বাট আমি যে জায়গা প্রথম পেজ দেখাইছিলাম, দেখেন এই জায়গাকার স্টার গুলো কিন্তু অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না? অনেক ছোট ছোট। তো আমরা কেন এটা বড় হইলো, কেন এটা ছোট হইলো, আমাদের এই জায়গা থেকে এটা ঠিক করতে হবে। দেখেন পেজ বর্ডারে আমরা যাব, দেখেন এই জায়গায় হোয়াইট লেখা আছে 30 পিটি, বুঝছেন? এটা না আমরা 5 পিটি তে নিয়ে যাব। দেখেন আমাদের ওই জায়গাকার বর্ডার আর এই জায়গাকার বর্ডার একদম সেম হইছে না?
জি ভাই, এখন একই লাগতেছে। ঠিক আছে, একদম সেম হয়েছে। আচ্ছা, ওকে। এখন আমরা দেখেন এই পোর্শন আমাদের কাজ শেষ। এই পোর্শন নিয়ে কি কারো কোনো কথা আছে, মানে বুঝতে পারেননি এই দুইটা পোর্শন নিয়ে? কোনো কোশ্চেন আছে এই দুইটা পোর্শনের মধ্যে যে বুঝতে পারেননি? না ভাই, বুঝছি সব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এই পোর্শন সম্পর্কে যাব যেখানে লেখা আছে এডিটিং, তাই না? জি। এখন দেখেন আলটিমেটলি এখানে লেখা আছে ফাইন্ড। আলটিমেটলি শর্টকাট কিতে কন্ট্রোল প্লাস এফ কে ফাইন্ড বলা হয়। তো আমরা এই ফাইন্ড বলতে কি বুঝি দেখেন, আলটিমেটলি এটা তো আলটিমেটলি একটা পেজের উপর ডিপেন্ড করতেছে। আমার যখন অসংখ্য পেজ থাকে, ধরেন আমরা যখন সবাই তো অ্যাডমিশনের চান্স পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে ভর্তি হয়েছি, আপনারা যখন কোনো কিছু সার্চ দিতেন তখন ফাইন্ডে গিয়ে সার্চ দিতেন না যে আপনার রোলটা পাবনা বিজ্ঞান প্রযুক্তির জন্য এলিজিবল হয়েছে কিনা আমরা দেখতে পাইতাম না? জি ভাই। তো ধরেন আমি এই জায়গাতে আলটিমেটলি সার্চ দিব, তো ধরেন আমি আলটিমেটলি এই জায়গায় সার্চ দিব সলভার সম্পর্কে। যদি দেখেন আমি সার্চ দেওয়ার সাথে সাথে আমার টেক্সটটা হাইলাইট হয়েছে, তাই না? জি টেক্সটটা ভাই। হাইলাইট হয়েছে, বাট দেখেন আমি যদি এটাতে কপি করে একটু দেখাই, ধরেন এটা কপি করছি, এইবার আমি হচ্ছে টেক্সটকে ফাইন্ড দেই, দাঁড়ান সলভার। দেখেন আমার 11 জায়গায় সলভার ফাইন্ড আউট হয়েছে। দেখেন আমরা একটু যদি দেখি, দেখেন আমাদের 11 জায়গায় তো সলভার ফাইন্ড আউট হয়েছে, তাই না? যেখানে কোথায় কোথায় ফাইন্ড আউট হয়েছে এটা আমাদের বলে দিচ্ছে। দেখেন আমাদের এই জায়গাতেও ইন্ডিকেট হয়েছে, এই জায়গাতেও ইন্ডিকেট হয়েছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন এরই ফাইন্ড এর নিচের একটা অপশন আছে যেখানে লেখা আছে রিপ্লেস। দেখছেন লেখা আছে রিপ্লেস, তাই না? ধরেন আমি ভুলবশত সলভার লিখে ফেলছি, তাইলে আমি এই 11 জায়গাতেই আলটিমেটলি সলভারকে পরিবর্তন করে দিব। সলভারকে পরিবর্তন করে দিব, কথা বুঝতে পারছেন? সলভারকে পরিবর্তন করে আলটিমেটলি ধরেন আমি গ্রিন লিখলাম, সরি সরি, দেখেন ফাইন্ড এর অপশনে আমরা কি রাখছি, সলভার, তাই না? ফাইন্ড এর অপশনে রাখছি আমরা সলভার, রিপ্লেস এর অপশনে আমরা কি রাখবো, গ্রিন। তাইলে আলটিমেটলি কি হবে, যেখানে যেখানে আমার সলভার ছিল আলটিমেটলি সেখানে সেখানে আমার গ্রিনে রূপান্তর হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি ভাই, ভাইয়া। বুঝতে পারছি। যেমন দেখেন এখানে লেখা আছে রিপ্লেস এবং রিপ্লেস অল। আমরা কি করব, আলটিমেটলি রিপ্লেস অল এর উপর ক্লিক করব। দেখেন রিপ্লেস অল এর উপর ক্লিক করা লেখা সাথে সাথে আমাদের লেখা আসছে অল ডান, উই মেড 11 রিপ্লেসমেন্টস। দেখছেন? এখন দেখেন আমরা যদি একটু দেখাই তাহলে আমাদের কি আউটপুট আসলো, দেখেন আমাদের যেখানে যেখানে সলভার লেখা ছিল সেখান থেকে আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম। দেখেন এখানে লেখা ছিল সলভার, এখানে লেখা ছিল গ্রিন, সরি গ্রি লেখা হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়েছে। আলটিমেটলি গ্রি, দেখেন আলটিমেটলি আমি একটু ঠিক করে দিচ্ছি, এক মিনিট ওয়েট দেন। দেখেন আমার ভুল হয়েছে, তো আলটিমেটলি আমি কি করব, এখানে গ্রি লিখবো। এখন দেখেন আমি সলভার লিখলাম, আলটিমেটলি আমার ভুল হয়েছে, তাই না? তো আমি গিয়ে লিখলাম এবং সলভার লিখলাম। দেখেন রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে যেখানে যেখানে ছিল সেখানে সেখানে সলভার গেইন হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? হ্যালো? ভাই, ফাইন্ড এন্ড রিপ্লেস এটা কই থেকে আনলেন, একটু আরেকবার দেখান। ফাইন্ড আর রিপ্লেস হচ্ছে আমরা হোম পেজেই আসি, হোম পেজেরই এই পোর্শনে আছে আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেস। দেখেন প্রথম অপশন হচ্ছে ফাইন্ড, দ্বিতীয় অপশন হচ্ছে রিপ্লেস, দেখছেন? জি ভাই, পাইছি। আচ্ছা, ঠিক আছে, ফাইন্ড এন্ড রিপ্লেস থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমরা একটা রিপ্লেস করব, যেখানে রিপ্লেস করব সেটা আমরা ক্লিক করলাম, কি রিপ্লেস করব সেখানে পেস্ট করলাম এবং কি লিখবো, সলভার গ্রিন লিখবো। তাহলে সলভার গ্রিন লিখলাম এবং ফাইন্ড রিপ্লেস অল দিলাম। আলটিমেটলি দেখেন যেখানে যেখানে সলভার ছিল সেখানে সেখানে সলভার গ্রিন হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই সিলেক্টটা আলটিমেটলি আমরা একটু পরে দেখব, কারণ এই সিলেক্টকে দেখতে হলে দেখেন লেখা আছে সিলেক্ট অল, তাই না? আমরা কি করি, কার্সরের সহযোগিতায়
আমরা যেই কাজটা করি কার্সরের সহযোগিতায়, ধরেন আমরা এই পোর্শনটুকু করে সিলেক্ট করলাম, বাট আমার টোটাল প্যাসেজটারে সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে কন্ট্রোল এ তে অল সিলেক্ট করা যায়, আবার একটা পোর্শন আছে, ধরেন আমি মনে নাই কি দিয়ে অল সিলেক্ট করব, তখন এই সিলেক্ট অপশনে যাব, সিলেক্ট অপশনে গিয়ে লেখা আছে দেখেন সিলেক্ট অল, দেখছেন? যখন আমরা সিলেক্ট অল এর উপর ক্লিক করব দেখেন এখানে লেখা আসছে আমাদের কন্ট্রোল প্লাস এ, দেখছেন? যখন আমরা সিলেক্ট অপশনের উপর ক্লিক করব আলটিমেটলি দেখেন আমাদের টোটাল প্যাসেজটা সিলেক্ট হয়ে গেছে। বুঝতে কি পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। হোম পেজ সম্পর্কে আমাদের কাজ এখানেই শেষ। হোম পেজ সম্পর্কে কি আপনাদের কোনো মতামত আছে যে আপনারা বুঝতে পারেন না এই পোর্শনটুকু? যদি বলেন আরেকবার রিক্যাপ করব, তাহলে হোম পেজ থেকে চলে যাব আমরা। ভাই আমি হচ্ছে নাম্বারিং এর ওইটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন নাম্বারিং বিষয়টা হচ্ছে, আমার ধরেন কোনো কিছু নাম্বারিং করব, ধরেন 1 2 3 4 5 6, আমার একজন লিস্ট করতে দিছে, তো আমি তো 1 2 3 4 5 6 এরকম লিখলে তো সারাদিন লাগবে, তাই না? তো আমরা কি করতে পারি, এটার একটা নাম্বারিং সিস্টেমে আনতে পারি। কিরকম নাম্বারিং সিস্টেম? দেখেন এই টোটাল পোর্শনটাই নাম্বারিং সিস্টেমের অন্তর্ভুক্ত, যেখানে দেখেন নাম্বারিং লাইব্রেরি বলা আছে, তাই না? এই জি ভাই। পোর্শনটাতে নাম্বারিং লাইব্রেরি বলা আছে। এখন ধরেন আমরা 1 2 3 ও নিতে পারি, এ বি সি ডিও নিতে পারি, আলটিমেটলি যে কোনোটা নিতে পারি। তো এ বি সি ডি নিলে আলটিমেটলি জেড পর্যন্ত ফিক্সড হয়ে যায়, তো আমরা 1 2 3 ই আলটিমেটলি ইউজ করি। তো যদি আমরা 1 2 3 ইউজ করি দেখেন এক লেখার সাথে সাথে 1 দিয়ে ডট দিয়ে ফুট আসছে, তাই না? ধরেন জি আমি এই ভাই। জায়গায় একটা ইনপুট দিলাম 5, এখন যদি ইন্টার টিপ দেই তাহলে দেখেন অটো 2 নম্বর লেখা আসছে। আমি কিন্তু 2 লিখি নাই, বাট অটো 2 আসছে। আর এরপর যদি 3 দেই, 3 লিখলাম, এবার ইন্টার টিপ দিলাম, দেখেন অটো 4 নম্বর লেখা আসছে। ধরেন 5 লিখলাম, আবার ইন্টার দিলাম, অটো 4 লেখা আসছে। বাট কাহিনী হলো আমরা যদি 1 2 3 4 5 করে লিখতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো, এদিকে আমাদের সময় ম্যানেজ হইছে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আমরা ইনসার্টে চলে যাই। ইনসার্টে আমাদের হিউজ একটা পড়াশোনা আছে, যেখানে আমরা হিউজ জিনিস সম্পর্কে পড়াশোনা করব। দেখেন ইনসার্টে প্রথমে লেখা আছে কভার পেজ সম্পর্কে, তাই না? কভার পেজ সম্পর্কে আমরা অন্য একদিন ডিটেইলস সম্পর্কে জানবো। আমরা কভার পেজ অংশ থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আলটিমেটলি শুরু করছিলাম। যদি কখনো ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার দরকার হয় আমরা যদি এখানে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ পাবো। দেখেন আমরা এই জায়গায় একটা কি পেয়েছি, ব্ল্যাঙ্ক পেজ পেয়েছি। কথা কি বুঝতে পারছেন? আমরা ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পাবো। এবং পেজের যদি কোথাও ব্রেক দরকার হয়, ধরেন আমার এই জায়গায় একটা পেজের ব্রেক দরকার হইলো, আমি এই পেজের কার্সরটা নিচে নিয়ে আসলাম এবং পেজের কার্সরে নিচে নিয়ে আসার সাথে পেজে একটা ব্রেক দরকার হলো। দেখেন আমার উপরেও কিছু পোর্শন আছে, নিচেও কিছু পোর্শন আছে। আমি ধরেন লিখতে লিখতে ভুলে গেছি, আরো কিছু অ্যাড করার দরকার ছিল। তো আমরা কি করলাম, আমি একটু কাছে নিয়ে আসি, তাহলে মেবি দেখতে সুবিধা হবে, তাহলে বোঝা যাচ্ছে না। ধরেন আমি এই পেজটা ডিলিট করে দিলাম। এখন ধরেন আমি এই পেজটা লিখতে লিখতে, কারণ এর পরবর্তীতে আরো কিছু লেখার দরকার ছিল, ধরেন এই পেজ লেখা শেষ হয়ে গেছে, এর পরবর্তীতে আরো কিছু লেখার দরকার আছে, তখন আমরা কি করব, এটা পেজ ব্রেক নিব। তাহলে কি করে দেখেন আমরা পেজ ব্রেক নেই, আলটিমেটলি কার্সরকে আমরা এখানে রাখবো, রাখার সাথে সাথে যখনই আমরা একটা পেজ ব্রেকে ক্লিক করব দেখেন আলটিমেটলি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? ভাই 3টা পেজ পাশাপাশি আনলেন কিভাবে? ও 3টা পেজ পাশাপাশি আনছি, আলটিমেটলি কন্ট্রোল এবং কার্সরের যে গোল স্ক্রলিং বাটনটা আছে, স্ক্রলিং বাটনটা যদি ঘোরান তাহলে আলটিমেটলি 3টা পেজ একসাথে আসবে। আরো একভাবে আনা যায়, এই দেখেন আমাদের নিচে একটা বার আছে যারা আমরা লোয়ার স্পেসিং বার বলি, এই দেখেন, দেখছেন? এই লোয়ার স্পেসিং বার থেকেও আমরা 3টা পেজ একসাথে আনতে পারি। ইভেন 3টা পেজ না, আরো অনেক পেজ আনা সম্ভব একত্রে। আপনার যে কয়টা পেজ আছে সেই কয়টা পেজই একত্রে আনা পসিবল। কথা বুঝতে পারছেন? যদি 100 পেজ থাকে 100 পেজও আনা পসিবল। বুঝতে কি পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, ওকে, আমরা একটু আগের দিকে যাই। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে যেটা দেখতেছিলাম, আমাদের এই লেখাটা বাঁকা আছে, তাই না? আপনাদের অনেকেরই কৌতূহল আছে যে লেখাটা বাঁকা হয়ে গেল কিভাবে, তাই না? এবং এই জায়গাতে দুইটা ছবি অ্যাড করা হয়েছে এবং নিচে আমরা একটা দেখতে পাচ্ছি আমাদের একটা সিম্বল আছে, যে সিম্বলের উপর লেখা হয়েছে সলভার গ্রিন। তাইলে আমরা এখন এই পোর্শনটার একটু রিক্যাপ করি। দেখেন
আমরা ইনসার্টে পড়াশোনা করতেছিলাম, টেবিল সম্পর্কে একটু পরে বলতেছি। দেখেন আমাদের পিকচার অ্যাড লেখা রয়েছে তাই না, ইনসার্ট পিকচার তাই না। আমরা এই ইনসার্ট পিকচারের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অনলাইন পিকচার আর একটা হচ্ছে ডিভাইস অন পিকচার। আপনি ডিভাইসে যেগুলো পিকচার আছে আপনি আলটিমেটলি সেখান থেকে পিকচার রিক্যাপ করতে পারবেন। তো আমরা এখানে কি করব, আমরা এই জায়গা আলটিমেটলি পিকচারে রিক্যাপ না করে আমাদের ডিভাইসে যে পিকচার আছে এখান থেকে আমরা রিক্যাপ করব। দেখেন আমি ডিভাইসে পিকচারের উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা ডাউনলোড অপশনে যাই। দেখেন আমাদের প্রথম যেই পিকচারটা ছিল সেটা হচ্ছে সলভাই গেইনের। তো আমরা পিকচারটা নিয়ে আসলাম, বাট দেখেন পিকচারটা বিশাল হয়েছে, আমার পেজ জুড়ে পিকচারটা হয়েছে তাই না। বাট আমার এত বড় পিকচার দরকার নাই। তো পিকচার অ্যাড করার সাথে সাথে আমার তিনটা অপশন চালু হয়ে গেছে। দেখেন পিকচার ফরম্যাট নামের একটা নতুন অপশন ক্রিয়েট হয়েছে, আপনারা যদি খেয়াল করেন দেখেন আমি পিকচার ডিলিট করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু টেরা বক্সের পাশে আলটিমেটলি আর কোনো অপশন দেখা যাচ্ছে না। এখন দেখেন এই জায়গায় কি আর কোনো অপশন আছে টেরা বক্সের পাশে? একটু রেসপন্স করবেন, রেসপন্স না করলে আলটিমেটলি বোঝা যায় না যে কথা বোঝা যাচ্ছে কিনা। তো একটু বোঝা রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। তো দেখেন এই জায়গা থেকে আমরা কি করলাম, দিস ডিভাইসে গেলাম, দিস ডিভাইসে গিয়ে আমরা সেম ভাবে আমরা পিকচারটারে সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট এবং ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার সাথে সাথে দেখেন আমার পিকচার দেওয়ার সাথে সাথে যেখানে আমরা মার্জিনাল করছিলাম দেখেন এই জায়গাটা নতুন ফরম্যাট ক্রিয়েট হয়েছে যেখানে লেখা আছে পিকচার ফরম্যাট। দেখছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই। জি ভাই। দেখেন নাই? দেখা যাচ্ছে না? কি বলেন কি বলেন? জি ভাই দেখা দেখা যাচ্ছে ভাই, যাচ্ছে। সমস্যা নেই। দেখা এই যে যাচ্ছে ভাই। এই যে পিকচার ফরম্যাট। ঠিক আছে। এখন আলটিমেটলি পিকচারে এডিট করা যায়, বুঝছেন? এই জায়গায় আলটিমেটলি এডিট করা যায়। যেমন ধরেন এই যে চার কোনাসি বাটন দেখতে পারতেছেন, চার কোনাসি 6টা করে ফোঁটা। এইটারে যদি আলটিমেটলি ধরে বাড়ান তাহলে বড় হবে, ধরে কমান ছোট হবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই। বুঝতে পারলে ভালো। এরপরে দেখেন আমার অনেক ধরনের ব্রাইটনেস এবং শ্যাডো দেওয়া যায়, বুঝছেন? ধরেন আমি এটারে দিলাম, একটু ব্রাইট কমায় দিলাম, একটু বাড়ায় দিলাম, ব্রাইটনেস বাড়তিছে কমতিছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন। আপনার পেজের জন্য যেটা উপযোগী, যেমন যেটা ভালো মনে হয় আপনার জন্য, আপনাকে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে যেটা মনে করেন উপযোগী আপনি সেটা ইউজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? যেহেতু ফ্রন্ট পেজ আমরা ইউনিভার্সিটি টিচারকে সাবমিট করি, আলটিমেটলি একটা স্ট্যান্ডার্ড ফর্ম পেজ হয় দরকার। এরপরে কারেকশনের পরে আমরা পাচ্ছি হচ্ছে কালার। কি কালারে করবেন আলটিমেটলি সেটা আমাদের ডিফাইন করা যায়, বুঝতে পারছেন? আপনি যেই কালার ইচ্ছা সেই কালার সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের যেই কালার দরকার, আমরা যেহেতু সবুজের বাহক তো আমি একটু সবুজই সিলেক্ট করলাম, সবুজ সিলেক্ট করতে ভালো লাগে। আচ্ছা দেখেন এইবার কথা হচ্ছে, দেখেন আমার এই জায়গা থেকে আলটিমেটলি নড়তিছে না, আমি সরাইতে চাচ্ছি বাট জিনিসটা সরতিছে না তাই না। জি ভাই। জি ভাইয়া। এটা আমি সরাতে চাচ্ছি বাট কোথাও সরতিছে না, আলটিমেটলি কি হয়েছে সরতিছে না। তো এই জিনিসটা সলভ করার জন্য এই জায়গায় লেখা আছে দেখেন পজিশন, লেখা আছে না পজিশন অবজেক্ট। জি জি। ভাই। এই সেম জিনিসই দেখেন আবার এর পাশেই রয়েছে, এটাও হচ্ছে পজিশনিং অপশন। যদি আপনারা হচ্ছে ওয়ার্ড 2019 ইউজ করেন বা 2021 ইউজ করেন, যেহেতু আমার এটা ওয়ার্ড হচ্ছে 2019, 2007 থেকে শুরু করে 7-এ মেবি নাই এটা, বুঝছেন? 7-এ আপনারা এই জায়গাতেই পাবেন পজিশনিং সিস্টেম, বাট আমার মেবি মনে হয় না 7 এখন আর কেউ ইউজ করে। 2010 থেকে পজিশনিং সিস্টেম আমাদের যেই পিকচার আছে সেই পিকচারের উপর ক্লিক করার হাতের ডানেই আমরা দেখতে পাবো জিনিসটা, লেফট সাইডে আমরা দেখতে পাবো, সরি রাইট সাইডে দেখতে পাবো জিনিসটা। তো এই পজিশনিং সিস্টেমের উপরে আমরা যদি এখান থেকে দেখি, দেখেন এই পজিশনিং সিস্টেম এবং ওয়ার্ড আর টেক্সট লেখা রয়েছে তাই না, ওয়ার্ড টেক্সট লেখা রয়েছে। তো এখানে পজিশনিং আমার কোন পজিশনে থাকবে এটা আলটিমেটলি ডিফাইন করে। দেখেন আমি পজিশনিং যদি মিডিলে নেই আলটিমেটলি দেখেন পেজের মিডিলে চলে গেল, পজিশন যদি কর্নারে নেই দেখেন কর্নারে গেল, যদি লেফটে নিলাম রাইটে যদি নেই রাইটে গেল, যদি সেন্টার আপ করি তাহলে সেন্টার আপে গেল, যদি বিলো ডাউন করি তাহলে বিলো ডাউনে চলে গেল। দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। তো এই জায়গাতে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি। ধরেন আমি না সেন্টারে নিব, না হচ্ছে টপে নিব, না বটমে নিব, আমরা আলটিমেটলি এনিহোয়ার এনি প্লেসে নিতে চাই, তখন কি করব ওয়ার্ড টেক্সট করব। কথা বুঝতে পারছেন? দেখেন ওয়ার্ড টেক্সট লেখা আছে। এই ওয়ার্ড টেক্সটের আবার অনেকগুলো অপশন আছে, দেখেন লেখা আছে ইন লাইন উইথ টেক্সট, স্কোয়ার, টেনি, টো, বটম, বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট দ্য টেক্সট। আলটিমেটলি
আমরা অনেকেই কসিং এর সাথে যুক্ত হই ফার্স্ট ইয়ারের পরে। আমি আশা করি এই জায়গায় ম্যাক্সিমাম মানুষই, ছেলে মেয়ে উভয়ই ফার্স্ট ইয়ারে আছে। তো আমরা অনেকেই প্রাইভেট পড়াই, ওখানে কি করি, আলটিমেটলি আমরা একটা লেখার শেষে, লেখার ভিতরে একটা লেখা অ্যাড করে দেই। ধরেন আমাদের নিজেদের নাম অ্যাড করি বা কসিং এর নাম অ্যাড করি। যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন যে এই লেখার বিহাইন্ডে আমাদের একটা লেখা চলে গেছে, তাই না? লেখা আছে দেখেন সলভার গ্রিন, লেখাটার কিন্তু বিহাইন্ডে রয়েছে, নট ইন ফ্রন্ট। লেখাটার কি আছে, বিহাইন্ডে রয়েছে। তো এই লেখাটার যদি বিহাইন্ডে আমরা কোনো কিছু সেট করতে চাই, তাহলে আমাদের আলটিমেটলি কি দরকার হবে সেটা আমরা একটু দেখি। ধরেন এই পিকচারটা আমরা একটা কোনো কিছুর বিহাইন্ডে সেট করতে চাই, তখন কি করব, আমরা ওয়ার্পে যাব এবং ওয়ার্পে গিয়ে দেখেন লেখা আছে বিহাইন্ড দ্য টেক্সট, দেখছেন? জি ভাই। আচ্ছা, বিহাইন্ড দ্য টেক্সট লেখা রয়েছে। আলটিমেটলি যখনই আমরা বিহাইন্ড দ্য টেক্সটের উপর ক্লিক করব, তখন আলটিমেটলি এটা ইউজেবল হবে, যেখানে ইচ্ছা আপনি সেখানে নিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি বাট ভাই এখন বুঝতে পেরেছি। কোশ্চেন আসতে পারে, ভাইয়া তাহলে তো বিহাইন্ড দ্য টেক্সট করলেন, বাট এটাতে তো কোনো টেক্সট নাই, তাহলে আমরা কিছু টেক্সট নিয়ে আসি যেখানে আমরা বিহাইন্ড দ্য টেক্সট একটু দেখাইতে পারবো। এক মিনিট ওয়েট করে, আমরা একটা টেক্সট নিয়ে আসি যেখানে আলটিমেটলি আমরা টেক্সটটা বিহাইন্ড দ্য টেক্সট করছি কিনা একটু দেখাইতে পারবো। ধরেন এটা আমাদের পেজ ছিল, এই পেজে আমরা কি করব, একটা ফটো অ্যাড করি। তাহলে এই সেম ফটোটা নিয়ে আসি, দেখেন ফটোটা নিয়ে আসার সাথে সাথে অন্য একটা পেজে চলে গেছে, তাই না? এই ফটোটা আমরা কি করব, বিহাইন্ড দ্য টেক্সটে নিয়ে যাব, কেবলই শিখালাম। তাহলে আমরা কি করব, বিহাইন্ড দ্য যদি টেক্সটে নিয়ে যাই, এই দেখেন লেখাটা বিহাইন্ড দ্য টেক্সট চলে গেছে, মানে কি টেক্সটের নিচে চলে গেছে লেখাটা, তাই না? জি। আচ্ছা আচ্ছা, ওকে তাহলে হ্যাঁ পিকচার, বুঝি না, এটা আরেকবার একটু বলেন। আচ্ছা আচ্ছা বলতেছি। দেখো আমরা যদি পিকচার তো বুঝছি যে কোথা থেকে পিকচার নিয়ে আসতেছি। জি ভাই, পিকচার অ্যাড করার পর। আচ্ছা, পিকচার অ্যাড করার পর তাহলে পিকচার অ্যাড করি, পিকচার নিয়ে আসলাম। পিকচার নিয়ে আসার পরে দেখেন আমাদের এটা হলো পিকচার নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমাদের পিকচারটা নড়ানো যাচ্ছে না, কোথাও নড়তিছে না, আবার কোথাও নড়লে লেখা ভেঙে যাচ্ছে, তাই না? তো আমরা পিকচারটা যে কোনো প্লেসে নিয়ে যাওয়ার জন্য বা যে কোনো প্লেসে নিয়ে যাওয়ার জন্য আমরা আলটিমেটলি কি করব, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট যদি নেই অথবা বিহাইন্ড দ্য টেক্সট। যদি ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট নেই, তাহলে কি হবে, লেখার উপরে থাকবে আলটিমেটলি, দেখো লেখাটা ঢেকে গেল। বাট আমি চাচ্ছি আমার লোগোটা আমার লেখার পিছনে থাকবে, এবং লেখার পিছনে থাকবে এবং আমি যেগুলো লিখছি এগুলো আমার সামনে থাকবে। তাহলে আমরা কি করব, আলটিমেটলি বিহাইন্ড দ্য টেক্সটের উপর ক্লিক করব। বিহাইন্ড দ্য টেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে আলটিমেটলি দেখো লেখাগুলো, দেখেন লেখাগুলো আমাদের উপরে আছে এবং টেক্সটটা আমাদের নিচে আছে, কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। হুম, ঠিক আছে, ওকে। ইনসার্টে গেলাম আমরা। আচ্ছা, এখন একটা অপশন বলছিলাম আপনাদের প্রথম দিকে, দেখেন মনে আছে কিনা, যে হোমে একটা অপশন বাদ রেখে আসছিলাম, দেখেন সিলেক্ট অবজেক্ট, এটা আপনাদের দেখাই নাই, দেখছেন সিলেক্ট অবজেক্ট? জি ভাইয়া। এই না সি ভাইয়া। হ্যাঁ, জি ভাই এই দেখছি। সিলেক্ট অবজেক্ট হচ্ছে আলটিমেটলি আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করি, তখন যখন আমরা কোনো কিছু ক্রিয়েট করি এবং সেই জিনিসটাকে যখন সিলেক্ট করতে পারি না, ধরো এই জিনিসটা সিলেক্ট হচ্ছে না, দেখো এই জিনিসটা এখন আর সিলেক্ট হচ্ছে না, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা সিলেক্ট হচ্ছে না, তখন আমরা কি করব, সিলেক্ট অবজেক্টের উপর ক্লিক করলে আমরা অবজেক্টলি ইজিলি সিলেক্ট করতে পারি। এটা যেহেতু অবজেক্ট, আমরা ইজিলি সিলেক্ট করতে পারতেছি, কথা কি বুঝতে পারছেন? সিলেক্ট জি অবজেক্টের ভাই কাজ বুঝতে হচ্ছে পারছি। কোনো অবজেক্টকে যদি সিলেক্ট না করা যায়, তখন আমরা এখান থেকে অবজেক্টে সিলেক্ট করার মাধ্যমে অবজেক্টে সিলেক্ট করতে পারি। যেমন এখন ধরেন আমার অবজেক্ট সিলেক্ট, ধরেন আমার অবজেক্ট আর সিলেক্ট হচ্ছে না, এদের তো সিলেক্ট হয়েছে, ধরেন অবজেক্ট আর সিলেক্ট হচ্ছে না, তখন আমরা কি করব, সিলেক্ট অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর অবজেক্টের উপর ধরবো, দেখেন অটোমেটিক সিলেক্ট হয়েছে, কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, এখন ধরেন আমি এই যেই পিকচারটা আনছি এই পিকচারটা আমার দরকার নাই, আমি একটা অন্য পিকচার আনতে চাচ্ছি, তখন আমরা কি করব, দেখেন চেঞ্জ পিকচার নামের একটা অপশন আছে, তাই না? এই চেঞ্জ পিকচারে যাব, দিস ডিভাইসে যাব, সেম প্রসেস, আমি ওই পিকচারটার পরিবর্তে এই পিকচারটা দিব, যে এই পিকচারের মাধ্যমে আমার দেখেন আমার বিহাইন্ডে রয়েছে পিকচারটা এবং লেখাটা উপরে রয়েছে। আমরা যদি এটা ইন ফ্রন্ট অফ পিকচার করি,
আলটিমেটলি পিকচারটা উপরে আসছে, লেখাটা আমার পিছনে চলে গেছে। কথা কি বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখন এই পিকচারে অনেকগুলো কোয়ালিটি করা যায়, যেমন ধরেন আমরা গোল করতে পারি, লম্বা করতে পারি, শ্যাডো করতে পারি, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার পেজের জন্য যায় আপনি সেটা ইউজ করতে পারবেন। ধরেন আমার পেজের জন্য এটা খুবই ভালো লাগতেছে, আমি এটা ইউজ করলাম। আমি এখন এই জায়গায় লেবেলিং করতে পারি, আগানো বড় করা, পিছানো ছোট করা, যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। আপনার পেজের জন্য যেটা উপযুক্ত আপনি সেটা ইউজ করবেন। এখন দেখেন পিকচারের উপর কিছু লেখা আছে, পিকচার বর্ডার, তাই না? পিকচারের চার কোণা বরাবর যেটা আছে এটারে আমরা পিকচার বর্ডার বলি। পিকচার বর্ডারের মধ্যে কি থাকে, ধরুন পিকচার বর্ডারের কালার পরিবর্তন করে দিলাম, দেখেন আমাদের বর্ডারের কালার পরিবর্তন হয়েছে কালো। পিকচার কালার যদি আমরা সবুজ করি, দেখেন আমাদের সবুজ হয়েছে, দেখছেন না? যদি সাদা করি, পিকচারের কালার সাদা হয়েছে বর্ডার। বুঝতে পারছেন কি? হ্যালো? জি ভাই, ভাই শোনা আমি যাচ্ছে তো। যদি চাই এইগুলার বাইরে অন্য কোনো ডিজাইন করতে, মানে পিকচার বর্ডারের কথা বলতেছি, তাহলে এটা কিভাবে করব? অন্য কোনো ডিজাইন বলতে? যেমন আমি তারার মধ্যে এটা রাখতে চাই, তখন কিভাবে করবো এটা বলতে চাচ্ছি। বুঝিনি আপনার কথা আমি। মানে একটা তারা থাকবে, তারার ভিতরে ওই ছবিটা থাকবে, আমি যদি এইভাবে করতে চাই তাহলে এই ছবিটা কিভাবে করবো এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে তখন আমরা ইনসার্টে যাব এবং শেপ লেখা আছে, দেখেন শেপ দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, শেপ, দেখেন আমরা একটা স্টার নিয়ে আসলাম, ধরেন দেখেন আমরা একটা স্টার নিয়ে আসছি, তাই না? জি ভাই। আচ্ছা, স্টার নিয়ে আসছি। এখন আলটিমেটলি এটারে আমরা সিলেক্ট করতে পারতেছি না, আমরা এটা শিখাইতাম, বুঝছেন? আমরা এটা শিখাইতাম, আমাদের এই দেখেন এই পোর্শনে আসছিল এই জিনিসটা, ছিল এই জিনিসটা। যেমন এই যে আমরা এই পোর্শনটা নিয়ে আসতাম এবং এই পোর্শনের মধ্যে আমরা পিকচারটা অ্যাড করে দেখাইতাম। সমস্যা নেই, আপনি যেহেতু বলছেন আমি দেখা দিচ্ছি। দেখেন আমরা এই জায়গায় একটা পিকচার অ্যাড করছি, তাই না? পিকচার অ্যাড করার সাথে সাথে আগে সরি শেপ অ্যাড করছি। যে জায়গা আগের বার লেখা ছিল, দেখেন এই জায়গা খেয়াল করে দেখেন, আগের বার লেখা ছিল পিকচার ফরম্যাট, তাই না? এইবার লেখা আসছে দেখেন শেপ ফরম্যাট। খেয়াল করছেন কি পার্থক্য, বুঝতে পারছেন দুইটার মধ্যে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন আমি এই জায়গায় লেখা অ্যাড করব। দেখেন লেখা আছে অ্যাড টেক্সট, দেখতে পারছেন? অ্যাড টেক্সট লেখা আছে। জি ভাই, দেখতে পারছি। আচ্ছা, ধরেন অ্যাড টেক্সট অ্যাড করলাম। এখন এটার আমরা বর্ডার একটু ঠিক করে নেই, তাহলে আলটিমেটলি বোঝানো ইজি হবে। দেখেন অ্যাড টেক্সটের মধ্যে আমরা লিখতে পারতেছি, তাই না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন এই সেম পোর্শনের মধ্যে আমরা কি করব, আগে যেরকম করছি ইনসার্টে যাব, পিকচারে যাব, আমরা কি করব, এটা ডিভাইস করব। দেখেন আমরা পিকচার অ্যাড করে দিব, পিকচার অ্যাড করার সাথে সাথে দেখেন আমাদের তারার মধ্যে পিকচার চলে আসছে। আপনার আনসার কি পাইছেন? জি ভাই, পাইছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম একটু সেটা বলি। এটা আছে আপনাদের প্রত্যেকটা লটে শেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ইনসার্টে ছিলাম, পিকচারে ছিলাম, পিকচার যে পিকচারটা ছিলাম এই পিকচারটাই আসি আমরা। তাহলে এই জায়গায় আমরা করলাম ইন ফ্রন্ট অফ পিকচার করে নেই, তাহলে আমাদের যে কোনো ইচ্ছা সেখানে। এখন কথা হচ্ছে এই জায়গায় কিছু লেআউট আছে, যে আমরা কোন লেআউটে নিতে পারি, কিভাবে নিব, কোন লেআউটে নিব, এটা আমরা আলটিমেটলি দেখবো। এটাও আছে আমাদের, সমস্যা নেই, আমরা দেখবো। দেখেন ইফেক্ট আছে, হ্যাঁ, কি কি ইফেক্ট করা যায়। দেখেন আমরা যদি একটা পিকচারে শ্যাডো করতে চাই, আলটিমেটলি এই পিকচারটা শ্যাডো অত বোঝা যাচ্ছে, আমরা পিকচারটা চেঞ্জ করে নতুন পিকচার নিয়ে এসে দাঁড়াবো। দেখেন এই পিকচারটা ধরেন আমরা শ্যাডো করব, বুঝছেন? অনেক সময় আমরা দেখি না পিকচার শ্যাডো করছে, তখন আমরা কি করব, পিকচার ইফেক্টে যাব। পিকচার ইফেক্টে গিয়ে দেখেন শ্যাডো লেখা রয়েছে আমাদের, দেখেন শ্যাডো করলে আলটিমেটলি আমরা শ্যাডো দেখতে পাচ্ছি। দেখেন একই পিকচারের পিছনে একটা শ্যাডো দেখা যাচ্ছে, দেখছেন না? বোঝা যায় কি? বড় করব, দেখেন পিকচারটা পিছনে শ্যাডো দেখা যাচ্ছে, তাই না? দেখেন পিকচারটারে যদি আমরা 3D তে কার্ভ করতে চাই, যে কোনো পোর্শনে 3D তে কার্ভ করতে পারি, যে কোনো পোর্শনে আমার যে এটা আমার জন্য দরকার, যেই পোর্শন দিকে দরকার। দেখেন আমরা অনেক সময় ব্যানার দাঁড় করে রাখি, আলটিমেটলি ব্যানার পোর্শনও দাঁড় করানো পসিবল। আপনার যেইটা যেই পোর্শনে দরকার সেই পোর্শন ইউজ করতে পারবেন। এবং আমরা অনেক সময় কি করি, একটা বোল্ড অক্ষরে নিয়ে আসি, ধরেন আমরা এইটারে আমরা উপরের দিকে বোল্ড করব, ভিতরের দিকে দিয়ে উপরের দিকে বোল্ড করব, যদিও এটা আলটিমেটলি ওইভাবে বোঝা যাচ্ছে না পিকচারটায়।
পিকচার ইফেক্টটা একটু দেখে নিয়েন, বুঝছেন? কারণ এত শর্ট টাইমে লং পিরিয়ডে ক্লাস নেওয়া একটু কঠিন। মানে এই পিকচার ইফেক্টটা আলটিমেটলি আপনার জন্য যেটা উপযোগী আপনি একটু দেখে নিন। যদি আমরা এটা দেখেন গ্লোরে যাই, আলটিমেটলি আমরা যেইটা কালার দরকার আপনি সেইটা কালার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মোর কালারে গিয়ে আলটিমেটলি আমরা যদি গ্রিনের প্রতি গ্রিন নিতে পারি কোনো সমস্যা নেই, গ্রিন নিলাম। দেখেন আমার পিকচারটারে আলটিমেটলি চারপাশ দিয়ে গ্রিন বর্ডার চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যেখানে ছিলাম হোমের মধ্যে ইনসার্টে আসছি, ইনসার্টে আমরা পিকচার সম্পর্কে জানলাম, এখন আমরা শেপ সম্পর্কে জানবো। দেখেন আমাদের প্রথম একটা পেজে লেখা ছিল যেখানে আমাদের এইরকম একটা ফরম্যাট রয়েছে, সেখানে আমরা একটু ফরম্যাটটা দেখি। আপনি যে কোনো ধরনের শেপ নিতে সক্ষম। তো আমরা একটু দেখি যে এই ফরম্যাট নিলে একটু সুবিধা হয়। ধরেন আমরা একটা ফরম্যাট নিলাম, ধরেন আমরা এইটা নিচ্ছি। আচ্ছা, দেখেন এই ফরম্যাট আর এই ফরম্যাট সেম না? কোনো সমস্যা হয়েছে ভাই? আছেন? ঠিক আছে, হাত চলতেছে, চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো দেখেন আমাদের সলভাইং ইনটা এটা সবুজ করা আছে তাই না? বাট আমরা এই জায়গায় কি দেখতে পাচ্ছি, দেখেন এই জায়গায় আমাদের বর্ডারটা নীল করা রয়েছে তাই না? এই কি যেন শেপ নেওয়ার বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? যে জি কোথা ভাই, বুঝতে পারছি। কোথা থেকে নিলাম। দেখেন আমরা প্রথমে ইনসার্টে যাব, শেপ নিব, শেপ আমরা নিয়ে আসছি। এখন শেপ নেওয়ার সাথে সাথে যেমন আমাদের ফরম্যাট ছিল ওই জায়গাতে আমাদের পিকচার ফরম্যাট, এই জায়গা আমাদের শেপ ফরম্যাট আসছে। তো শেপ ফরম্যাটে গিয়ে আমাদের দেখেন একটা টাইটেল বার আসছে যেখানে লেখা আছে আমাদের, দেখেন লেখা আছে শেপ ফিল, দেখছেন শেপ ফিল লেখা আছে না? জি ভাইয়া। এই শেপ ফিল থেকে আমরা দেখেন যে কোনো কালার সিলেক্ট করলে সেই কালারের ফিল পাবো আমরা। তো আমরা যেহেতু এখানে সবুজ কালার ছিল তো আলটিমেটলি আমরা এখানে সবুজ থেকেই দেখলাম, সবুজ কালারই দেখি, আলটিমেটলি সবুজ কালার দেখি। আর একটা জিনিস আপনাদের সবার আগে দরকার আমাদের পেজে, তার আগে একটা জিনিস শেখা সেইটারও আগে দরকার, এটা হচ্ছে পেজ লেআউট, বুঝছেন? লেআউটে আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি, এই লেআউট থেকে আমাদের দেখেন এখানে লেখা আছে পেজ তাই না, এবং এইখানে লেখা আছে দেখেন পেজ সেটআপ। দেখতে না পারলে দেখেন ইন্ডিকেট করে দিলাম, এই দেখেন লেখা আছে পেজ সেটআপ তাই না? এটা আমাদের প্রথম কাজ, বুঝছেন? ওয়ার্ড খুলে আমাদের প্রথম কাজ, প্রথমে আমরা লেআউটে আসব, লেআউটে আসি পেজ সেটিং করব। কারণ আমাদের, আমরা কি করি, আমরা লেটার পেজে সব সময় কাজ করি। আমাদের টার্গেট লেআউটে আসব, পেজ সেট করব। দেখেন পেজ সেটের প্রথম অপশন হচ্ছে আমাদের সাইজ, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন লেখা আছে সাইজ তাই না? এই সাইজে দেখেন আমাদের লেখা আছে আমরা লেটার পেজে কাজ করতেছি, বাট আমরা আলটিমেটলি যখন কোনো কিছু ফটোকপি করতে যাই হয় লিগ্যাল পেজে ফটোকপি করি অথবা A4 পেজে ফটোকপি করি, আর স্ট্যান্ডার্ড পেজ হচ্ছে সবসময় A4 পেজ। তো আমরা এখন কি করব, A4 পেজে ফটোকপি করব। দেখেন তাহলে A4 লেখা আছে, দেখেন A4, দেখছেন A4 লেখা আছে। আমরা সব সময় জি A4 ভাই। পেজে ম্যাক্সিমামাইজেশন কাজ আমরা সবসময় A4 পেজে কাজ করি। তো আমরা A4 পেজে কাজ করব। দেখেন আমাদের পেজটা এখন কি হয়ে গেছে, A4 পেজ হয়েছে। আমরা এতক্ষণ লেটার পেজে কাজ করতেছিলাম, এখন আমরা A4 পেজে কাজ করতে পারবো। কথা কি বুঝছেন? এটা কি জি বুঝতে ভাইয়া। জি পারছেন? ভাই, বুঝছি। আচ্ছা, জি ভাই। এখন এখন দুইটা পোর্শন হয়, বুঝছেন? একটা হচ্ছে হরিজন্টাল পোর্শন যাকে আমরা পোর্ট্রেট পোর্শন বলি এবং ল্যান্ডস্কেপ পোর্শন বলি। আমরা এখন যেই পোর্শনে কাজ করতেছি এটারে পোর্ট্রেট পোর্শন বলা হয়। আবার যখন আমরা ল্যান্ডস্কেপ পোর্শনে যাব, দেখেন আমাদের পেজটা আলটিমেটলি ঘুরে গেছে, দেখতে পাচ্ছেন? দেখেন এটা আমাদের ল্যান্ডস্কেপ পেজ এবং এটা আমাদের পোর্ট্রেট পেজ। দুটার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? জি ভাই। তো আমরা ধরেন অনেক সময় পেজ বড় করার জন্য আমরা পোর্ট্রেট পেজও করতে পারি, ল্যান্ডস্কেপ পেজও করতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার আপনার নিড যেটা সেটা আপনার দরকার হবে। এখন এই জায়গায় লেখা আছে দেখেন মার্জিনাল বা মার্জিনস লেখা আছে, দেখেন আমার কতটুকু মার্জিনের মধ্যে আমি কাজ করতে পারবো এটা লেখা আছে। দেখেন লেখা আছে টপ বটম লেফট রাইট, তাই লেখা আছে না? টপ বটম লেফট রাইট লেখা আছে দেখেন এখানে।
তো এখান থেকে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা পেজ সেটআপ করব। পেজ সেটআপে কি করব, প্রথমে পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে দেখেন এই জায়গাও লেখা আছে মার্জিনাল, টপ বটম লেফট রাইট, দেখতে পাচ্ছেন? দেখেন এই জায়গাতে আমাদের টপ, এই জায়গা আমাদের বটম, এটা আমাদের লেফট, এটা আমাদের রাইট। একটা পেজের তো 4টা অংশই থাকে, তাই না? ধরেন আমি টপে যদি কমাই তাহলে আমরা কি দেখতে পাবো, দেখেন টপে যদি আমরা কমাচ্ছি, দেখেন আমরা টপে কমাই তাহলে দেখেন টপের যে লেখাগুলো আছে আলটিমেটলি উপরের দিকে উঠতেছে, তাই না? ধরেন আমি 5 নিলাম। আবার বটমে কি করলাম, বটমে ধরেন কমালাম, দেখেন লেখাগুলো নিচের দিকে নামতেছে, তাহলে আলটিমেটলি আমরা 5 পর্যন্ত নিলাম। লেফটে কি করলাম, লেফটেও আমরা আলটিমেটলি 5 পর্যন্ত নিলাম। ধরেন দেখেন আমাদের লেখাগুলো বাড়লো, এবং রাইটে কি করলাম, রাইটে আমরা 5 পর্যন্ত নিলাম, নিয়ে আমরা ওকে টিপ দিলাম। তাহলে আলটিমেটলি কি হলো, আমাদের পেজটা বৃদ্ধি পাইলো। কথা কি বুঝতে পারছেন? পেজে যে মার্জিন ছিল এই মার্জিনটারে আমরা বৃদ্ধি করে নিলাম। হ্যাঁ, তো যদি আমাদের এতটুকু ঝামেলা মনে হয় তখন আমরা কি করব, তখন আমরা আলটিমেটলি এই পোর্শনটাকে যদি আমাদের ঝামেলা মনে হয় তখন আমরা মার্জিনে যাব। মার্জিনে গিয়ে দেখেন এই জায়গায় লেখাই আছে 5:5:5:5:5। দেখছেন? এই পোর্শনটারে কি করব, আমরা আলটিমেটলি যদি ক্লিক করি আলটিমেটলি 5:5:2 চলে যাবে। কথা কি বুঝতে পারছেন আমার কথা সবাই? জি ভাই। ঠিক আছে। এখন আমাদের দেখেন পেজে ছিল, এই দেখেন আমাদের পেজে ছিল সলভার, এখানে আমাদের গ্রিন লেখা রয়েছে, এই জায়গায় একটা শ্যাডো রয়েছে যেখানে আমরা গ্রিন লিখছি, তাই না? তো চলেন আমরা এই জায়গায় একটু গ্রিন লিখি। গ্রিন কিভাবে লিখবো, ধরেন ওইখানে তো আমরা আলটিমেটলি অনেক কিছু বুঝতে পারিনি, বাট এখানে আমরা দেখেন, আমরা যদি মাউসের ডান বাটন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবে লেখা আসছে অ্যাড টেক্সট, তাই না? অ্যাড টেক্সট লেখা আসছে না? জি ভাই। ঠিক আছে, দেখেন অ্যাড টেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কার্সর নড়াচড়া করতেছে, তাই না? আমরা এখানে কি করতে পারি, দেখেন লিখতে পারি সলভার গেইন। দেখেন এটারে আমরা বড় করি, দেখেন কিভাবে বড় করতে পারি আমরা দেখেন শিখে আসছি। প্রথমে হোমে যাব, আমরা কি করব, ফন্ট সাইজ বাড়াবো। কি করব, ধরেন আমরা হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 36 করলাম, 36 করলাম, বাট ফন্ট আমাদের খুব একটা ভালো মনে হচ্ছে না, তো আমরা কি করলাম, ফন্ট সাইজের পরিবর্তন করে দিলাম। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। দেখেন তো হুবহুব এটার মধ্যে সেম হয়েছে না? এখন কোশ্চেন হচ্ছে, দেখেন আমি যদি এটারে নড়াই তাহলে দেখেন টোটাল কিন্তু লেখা সহ নড়তিছে, তাই না? টোটাল নড়ালে লেখা সহ নড়তিছে না? আমাদের যে সলভার গেইনটা লিখছি দেখেন টোটাল নড়ানোর সাথে সাথে আমাদের লেখা সহ নড়তিছে। কারণ কি জানেন, এটা আলটিমেটলি আমরা শেপের উপর লিখছি। যদি আমরা পেজে লিখতাম, দেখেন এটা কিন্তু একটাও নড়তিছে না, আমরা নড়ানোর চেষ্টা করতেছি বাট নড়তিছে না। বাট এই জায়গাতে আমাদের কি হচ্ছে, দেখেন আমরা এটা কিন্তু এটাকে শেপে লিখছি, এই জন্য আমরা দেখেন আমরা আলটিমেটলি এটা টোটাল শেপে নড়াতে পারতেছি। এখন একটু আগেই শিখে আসলাম, দেখেন যদি ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করি তাহলে আমাদের টেক্সটের উপরে চলে যাবে, যদি আমরা বিহাইন্ড অফ দ্য টেক্সট করি টেক্সটের দেখেন আমাদের লেখাটা টেক্সটটা পিছনে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সামনে, তাই না? কেবলই দেখে আসলাম না? এখন দেখেন আমাদের ওই যে যেই পোর্শনটা দেখলাম, এখন হচ্ছে এই টোটাল পোর্শনের কাজ ইনসার্ট গেল। এখন আমাদের 3D কিছু অ্যানিমেশন দরকার হয়, আলটিমেটলি 3D আমরা অন্য কোনো দিন শিখবো ইনশাল্লাহ। দেখেন স্মার্ট চার্ট সম্পর্কে একটু দেখি। আমরা অনেক সময় স্মার্ট চার্ট ইউজ করি, যেমন লিস্ট ইউজ করি, এরপরে হচ্ছে আমরা সাইকেল ইউজ করতে পারি, যে কোনোটা ইউজ করতে পারেন। দেখেন আমরা ধরেন সাইকেল ইউজ করলাম, আমরা ইন্টার দিলাম, আলটিমেটলি আমাদের পিরিয়ডিক সাইকেল চলে আসলো। আপনারা যখন হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্পর্কে পড়াশোনা করবেন আলটিমেটলি ওখানেও আপনারা এটার সম্পর্কে ইন ডিটেলস ইউজ জানতে পারবেন। পাওয়ার পয়েন্টে এটার ইউজ সবচাইতে বেশি হয়, কারণ ওইখানে ইন ডিটেল সম্পর্কে জানানো হয়। এই জায়গায় অনেক আমাদের কালার এন্ড শেডিং আছে। দেখেন আমাদের ইনসার্ট আসলে বিশাল, বুঝছেন? একটা ইনসার্ট সম্পর্কে 4-5 ঘন্টা ক্লাস নেওয়া যায়। এত শর্ট টাইম ইনসার্ট সম্পর্কে ক্লাস নেওয়া একটু দুরূহ ব্যাপার, বাট আমি চেষ্টা করতেছি আপনাদের কভার করার জন্য। দেখেন ইনসার্টে যাওয়ার সাথে সাথে আমাদের একটা ফরম্যাট ক্রিয়েট হয়েছে, যেটা আমরা বলতেছি স্মার্ট আর ডিজাইন। দেখছেন
এবং নতুন করে আরেকটা জিনিস ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে ফরম্যাট। দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যায়। ঠিক আছে, স্মার্ট ডিজাইনে আমরা কি করতে পারি দেখেন, আমাদের এটারে ফরম্যাট চেঞ্জ করতে পারি। আপনি কি কালার নেবেন, কিভাবে নেবেন। আমরা কি করি দেখেন, আমরা যখন একটা সার্কেল ইউজ করি তখন এটা ধরেন আমাদের ফার্স্ট সার্কেল, এই জায়গায় আমরা ফার্স্ট লিখলাম, তখন ফার্স্ট লিখলাম, ধরেন এখানে আমরা সেকেন্ড লিখলাম, ধরেন এটা আমাদের থার্ড লিখলাম। দেখেন এটা আলটিমেটলি চক্রাকারে ঘুরতিছে, তাই না? এখানে এটা আমাদের চক্রাকারে ঘুরতিছে। তো আমরা অনেক সময় প্রেজেন্টেশন দেওয়ার সময় আমরা এটা ইউজ করতে পারি। আবার ধরেন আমরা এরকমও ইউজ করতে পারি, আমরা এরকম ইউজ করতে পারি। লেআউটগত পরিবর্তন আনা যায় এটারে, বুঝছেন? আপনি কি ধরনের লেআউটগত পরিবর্তন আসবেন, যত আপনি ইউনিক হইবেন আলটিমেটলি তত আপনার উপর ডিপেন্ড করবে। দেখেন আমরা টেক্সটের পরিবর্তন আনতে পারি, ধরেন আমরা এটা ফোর্থ নিয়ে আসলাম, তো ফোর্থ আনা সম্ভব, কারণ এই জায়গা আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি টেক্সট ইউজ করা যাচ্ছে না, কারণ আমি 3 পর্যন্ত ইউজ করছি, এরপর আমি ডিনাই করে দিছি, এই জন্য আলটিমেটলি 3। দেখেন তো আলটিমেটলি সুন্দর দেখা যাচ্ছে না জিনিসটা? প্রথম চক্র, দ্বিতীয় চক্র, তৃতীয় চক্র, বুঝতে পারছেন? আমাদের অনেক সময় প্রেজেন্টেশনকে আমরা আলটিমেটলি কি করব, সবাই তো প্রেজেন্টেশন দেয়, আমরা প্রেজেন্টেশনটারে আলটিমেটলি ইউনিক করব। আলটিমেটলি এগুলো পাওয়ার পয়েন্টের বিষয়, বুঝছেন না? পাওয়ার পয়েন্ট যিনি ক্লাস নেবেন ইনশাল্লাহ তিনি টোটাল বিষয় সম্পর্কে আপনাদের জ্ঞান দিবেন। এটা আলটিমেটলি টোটালি পাওয়ার পয়েন্টের বিষয়, হ্যাঁ। তো আপনার যেটাই নিক ইনশাল্লাহ জানতে পারবেন, কোনো সমস্যা নাই। চলবে কিনা, অনেক ডক্টর ইনস্ট্রাক্টর আছে আপনাদের ইনশাল্লাহ শেখাবে। দেখেন এই জায়গায় লেখা আছে লেফট টু রাইট, রাইট টু লেফট, দুই ধরনের আপনি করতে পারেন। আপনি ধরেন করলেন লেফট টু রাইট বা রাইট টু লেফট। আমি যদি লেফট টু রাইট করি দেখেন ঘুরে গেল, রাইট টু যদি লেফট করি ঘুরে গেল। কথা কি বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমাদের দেখেন চার্টস এন্ড গ্রাফস আমরা দেখছি অনেক সময় এরিয়া, বার চিত্র, পাই চিত্র আমরা অনেক ইউজ করি। যদি এখানে অ্যাডমিনিস্ট্রেশনে থাকেন অনেক অনেক ডিপার্টমেন্টেই লাগে চার্টস এন্ড গ্রাফস, প্রেজেন্টেশন দেওয়ার সময় লাগে। আবার হচ্ছে ওয়ার্ডে আমরা যখন কোনো কিছু সাবমিট করি সেই সময় দরকার হয়। কারণ আমাদের পাই চার্ট ইউজ করা লাগে, তখন আমরা যখন পাই চার্ট ইউজ করতে পারি, লাইন চার্ট ইউজ করতে পারি, কলাম ইউজ করতে পারি। যেটা আপনার দরকার হয় আপনি সেটা ইউজ করবেন। আমরা একটু পাই চার্ট ইউজ করে দেখাই, যেমন আমরা পাই চার্ট একটা ইনসার্ট দিলাম, আমাদের পাই চার্ট আসতেছে। ধরেন এটার একটু বাদ দিয়ে দিই। পাই চার্ট ইউজ করতে গেলে, পাই চার্ট সম্পর্কে ধারণা নিতে গেলে আপনাদের আরেকটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে এক্সেল, বুঝছেন? এক্সেল সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে পাই চার্ট সম্পর্কে ধারণা করতে পারবেন না। তো আশা করি যিনি এক্সেল ক্লাস নিবেন আপনাদের তখন পাই চার্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন। তো আমি জাস্ট একটু একটা জিনিস দেখাই, ধরেন আমি প্রথম প্রথম রো বা প্রথম সেলে আমরা যেটারে বলি, ধরেন প্রথম সেল হচ্ছে আমার 50%, দ্বিতীয় সেল আমার ধরেন, দেখেন প্রথম সেল 50% হওয়ার সাথে সাথে পরিবর্তন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পাই চার্টে কোনো পরিবর্তন ঘটাই নেই, আপনি কি দেখতে পাচ্ছেন? বাট প্রথম সেলে 50% দেওয়ার সাথে সাথে কিন্তু আলটিমেটলি ওই জিনিসটা পরিবর্তন করছে। ধরেন দ্বিতীয় সেলে আমাদের আছে অ্যাটলিস্ট ধরে নিলাম 14% বা 16%, ধরেন 25% দিলাম সাপোজ, তাহলে দেখেন 75% হয়ে গেছে, তাই না? 75% ক্রিয়েট হয়েছে না? এরপরে ধরেন আমি দিলাম হচ্ছে 15% এটাতে, আর এইটাতে দিলাম হচ্ছে 80, ধরেন 10 দিলাম। দেখেন আলটিমেটলি আমার পাই চার্টটা কি বুঝতে পারছেন? দেখেন আমার 50% গ্রো করছে, এই যে 50% গ্রো করছে, এই 50% প্রথম কোয়াড্রান্ট, তারপর হচ্ছে রেড কোয়াড্রান্ট, তারপর হচ্ছে ইয়েলো কোয়াড্রান্ট, গ্রিন কোয়াড্রান্ট, এবং হচ্ছে বেগুনি কোয়াড্রান্ট। দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন কি এটুকু? জি ভাইয়া। ঠিক আছে, এগুলো আপনাদের প্রেজেন্টেশনেও কাজে লাগবে এবং যে কোনো ডকুমেন্ট সাবমিট করার সময় আপনাদের কাজে লাগবে আশা করি ইনশাল্লাহ। এবার লেখা আছে দেখেন স্ক্রিনশট, তাই না? স্ক্রিনশট লেখা আছে, আমরা আলটিমেটলি অনেকগুলো স্ক্রিনশট নেওয়া যায়। তো আলটিমেটলি স্ক্রিনশট নেওয়া কোনো বিষয় না। স্ক্রিনশট আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে যে কোনো একটা কার্সর শর্টকাট কি লেখা আছে দেখবেন পিএনটি স্ক্রিনশট, ওটার উপরে ক্লিক করলে আলটিমেটলি স্ক্রিনশট দেখতে পাবেন। একটা ইম্পর্টেন্ট বিষয় বলি যেটার নাম হচ্ছে হেডার এন্ড ফোল্ডার, বুঝছেন? হেডার হচ্ছে উপরের লেয়ারকে বোঝানো হয় এবং ফোল্ডার হচ্ছে নিচের লেয়ারকে বোঝানো হয়। ধরেন আমি এই একটা ইস্যুতে আমি হেডার এবং ফোল্ডার দুইটাই নেব। দেখেন ডাবল যদি ক্লিক করি সাথে সাথে আমাদের হেডার লেখা চলে আসছে, তাই না? দেখতে পাইছেন না? ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের হেডার ফাইল চলে আসছে এবং সাথে সাথে আমাদের ফোল্ডার ফাইলও আসছে, দেখছেন? এবং হেডার এবং ফোল্ডার একত্রীভূত আসার সাথে সাথে হেডার এবং ফোল্ডারের জন্য আলাদা একটা ট্যাব ক্রিয়েট হয়েছে।
যেখানে হেডার এবং ফোল্ডার সম্পর্কে ইন ডিটেলসে লেখা আছে। দেখেন হেডার অ্যান্ড ফোল্ডারে আমাদের ট্যাব ক্রিয়েট হয়েছে এবং হেডার অ্যান্ড ফোল্ডারে আমাদের ইন ডিটেলস সম্পর্কে আছে। দেখতে পাচ্ছেন কি? জি ভাই দেখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, হেডার অ্যান্ড ফোল্ডার দিয়ে আজকে আমাদের ক্লাস সমাপ্তি করাবো। দেখেন এখানে আমাদের কি ঘটলো, দেখেন আমরা যদি হেডার অ্যান্ড ফোল্ডারে যাই তাহলে দেখেন আমাদের এই পেজটাতে একটু দেখাই। দেখেন এই জায়গা আমাদের প্রত্যেক পেজে কিন্তু লিখতে হয়নি হেল্প আদার অ্যাচিভ বেটার, বুঝছেন? এটা আমাদের ফোল্ডার ফাইলে রাখছি, যার কারণে দেখেন প্রত্যেক পেজে অটোমেটিক চলে গেছে। তো আমরা কি ধরেন একসাথে 100 পেজ আছে, তখন আমরা কি করব, ওই পেজটারে যদি আমরা আহ, মানে একসাথে 100 পেজে যদি কোনো কিছু লিখতে চাই, তখন হেডার এবং ফোল্ডারে আমরা ওই জিনিসটা লিখবো। কথা কি বুঝছেন? ধরেন এক পেজে লিখবো, বাট 100 পেজে অটোমেটিক কপি হয়ে যাবে। একটা পেজে লিখবো 100 পেজ, দেখেন আমি পেজ লিখছি একটাতে বাট কপি হয়েছে 100টাতে, সবগুলাতেই। দেখেন সবগুলাতে অটোমেটিক কপি হয়ে গেছে, দেখছেন? একটাতে লিখছি বাট সবগুলাতেই হয়েছে, দেখতে পাইছেন? ঠিক আছে, আজকে আর ক্লাস দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়েছে। আই হোপ কিছু বোঝানোর চেষ্টা করছি, কিছু বুঝছেন মেবি। কোনো যদি কথা থাকে তাহলে বলতে পারেন, যদি কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা জানাইতে পারেন।